আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থী এবং যারা দেখছেন সকলকে স্বাগত। তো আজকের পর্বে আমি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহে যে সমস্ত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার মধ্যে থেকে শুধুমাত্র পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টের সমাধান করে দেখাবো। তো এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা যদি এই ক্লাসটা ভালোভাবে দেখো তাহলে তোমাদের এই পঞ্চম সপ্তাহের পদার্থবিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই বিষয়ের কোনো সমস্যা থাকবে না এবং তোমরা পুরো মার্ক ক্যারি করতে পারবে। তো চলো তাহলে শুরু করি। তোমরা প্রথমেই দেখে নাও এই অ্যাসাইনমেন্টটি তোমাদের বইয়ের কোন অধ্যায় থেকে দেওয়া হয়েছে। চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি। এর আগের অ্যাসাইনমেন্টটি এই অধ্যায় থেকে দেওয়া হয়েছিল, অবশ্য গতি অধ্যায়ের সাথেও সেটা সংযুক্ত ছিল। তো আজকের অ্যাসাইনমেন্টের যে বিষয় সেটা আমরা একটু পড়ে শোনাই। জলবিদ্যুৎ হলো অন্যতম প্রাচীন শক্তি উৎস যা বিশ্বজুড়ে বিশেষত প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হয়েছে। প্রচুর নদী থাকায় বাংলাদেশেও সম্ভাবনাটি কাজে লাগানো যায়। চিত্রে একটি জলবিদ্যুৎ কেন্দ্র দেখানো হলো। এখানে জলবিদ্যুতের মূল বিষয় হচ্ছে একটা জলাধার থাকবে, সেই জলাধারে একটা বাঁধ নির্মাণ করা হবে, ড্যাম, যেটা হচ্ছে বাঁধ নির্মাণ করে পানির উচ্চতাটাকে অত্যন্ত বেশি পরিমাণে বাড়ানো হবে এবং সেখান থেকে পানিটাকে নিচের দিকে ফেলে দেওয়া হবে। প্রচন্ড স্রোতের সৃষ্টি হবে, যেমন এখান থেকে পানিটা এই যে লেক দিয়ে আবার পড়বে নিচের দিকে। ফলে সেই নিচে যে টারবাইনটা দেওয়া থাকবে সেই টারবাইন চাকাটা প্রচন্ড বেগে ঘুরতে থাকবে, ফলে সেই স্রোতের শক্তিটা পরিবর্তিত হয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, তারপর সেই বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হবে মানুষের যে সমস্ত বাসা বাড়ি বা শিল্প কারখানা আছে সেখানে। তো এই বিষয়টা চিত্রের মধ্যে তুলে ধরা হয়েছে। তো প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, আমরা একটু লক্ষ্য করি, চিত্রের কোন অবস্থানে জলের ন্যূনতম বিভব শক্তি রয়েছে। তো আমরা এর আগের প্রশ্নের ওই বিভব শক্তি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তো আরেকটু এখানে বোঝানোর চেষ্টা করছি, বিভব শক্তি সবসময় একদম নিচের বিন্দুতে কম হয় আর সর্বোচ্চ বিন্দুতে বেশি হয়। তো এইখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নের আলোকে আমরা নিচের বিন্দুটা যদি বের করতে পারি সেটা হবে তার উত্তর। আরেকটা প্রশ্ন হচ্ছে 30 মিনিটের মধ্যে পানি 5.0 × 10⁹ জুল শক্তি হারায় এবং 5.4 × 10⁹ জুল বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। এই তথ্যের ভিত্তিতে খ নম্বরের প্রশ্ন শক্তি রূপান্তরকরণের দক্ষতা নির্ণয় করে। এখানে যে দক্ষতা আছে আমাদের, সেই দক্ষতাটা, যন্ত্রের দক্ষতাটা আমরা নির্ণয় করে দেখাবো একটু পরেই। তো বৈদ্যুতিক শক্তি 4.5 × 10⁹ জুলকে ওয়াটে এককের মাধ্যমে প্রকাশ করতে হবে। হ্যাঁ, ঘ নম্বরে বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করতে হবে। আর জলবিদ্যুৎ কি ধরনের শক্তি, এর উপর অন্যান্য শক্তির অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব বর্ণনা করে একটি চিত্র বা চার্ট তৈরি করতে হবে। তো এই প্রশ্নগুলোর জবাব আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করব। তো এখানে এই প্রশ্নগুলো কিভাবে উপস্থাপন করতে হবে বা মূল্যায়ন নির্দেশনা দেয়া হয়েছে, এটা আমরা ভালোভাবে পড়ে নেব আর সে অনুযায়ী আমরা প্রশ্নগুলো উত্তর লিখব। ঠিক আছে, তো চলো তাহলে আমরা এখন প্রশ্নটির সমাধান করে দেখাই। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আজকের বিষয়ের নাম পদার্থবিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নং 4 আর বিষয় কোড হচ্ছে 136। তো এখানে যে ক নম্বরের প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর আমরা এখন লিখব। জলের একদম নিচের অংশে যেখানে টারবাইন রয়েছে সেখানে ন্যূনতম বিভব শক্তি রয়েছে। তো আমরা যে চিত্রটা লক্ষ্য করেছি সেখানে টারবাইনটা ছিল একদম নিচে, সেখানে আসলে হবে বিভব শক্তি সর্বনিম্ন। ওকে, তো চিত্রটা আমরা আবার দেখে নিব। ঠিক আছে, তো খ নম্বরের যে প্রশ্নটা রয়েছে তা হচ্ছে, এখানে একটা তথ্য দেয়া আছে। তথ্যটা হচ্ছে যে হারানো শক্তি, অর্থাৎ জল থেকে যে শক্তিটা আসে, জল সেই শক্তিটা প্রকৃতপক্ষে হারায় এবং সেই শক্তিটা গ্রহণ করে যন্ত্র বা টারবাইন। তো এই জন্য এনার্জি ইন লেখে আমরা বুঝিয়েছি টারবাইনের মধ্যে এই শক্তিটা প্রবেশ করে, আর টারবাইন সেই শক্তিটা কাজে লাগিয়ে যে শক্তিটা উৎপন্ন করে সেটা আমরা ধরেছি আউট, অর্থাৎ
টারবাইন থেকে শক্তিটা বের হয়ে যায়, সেটি আমরা বিদ্যুৎ শক্তি রূপে পেয়ে থাকি। তো উৎপন্ন শক্তি যা আছে এই পরিমাণ, আর জলের হারানো শক্তি এই পরিমাণ। তো আমাদেরকে কর্মদক্ষতা নির্ণয় করে দেখাতে বলা হয়েছে। তো আমরা জানি কর্মদক্ষতা ইকুয়াল টু যে হারানো শক্তিটা আছে সেই হারানো শক্তি বাই হবে উৎপন্ন শক্তি, আর ইনটু হবে 100%। অর্থাৎ এর কোনো একক নরমালি নেই, কিন্তু পার্সেন্টে এটা আমরা প্রকাশ করে থাকি। তো মানটা যখন দিয়ে দেব, এই ই ইন এটার মান হচ্ছে 5 × 10⁹ জুল, আমরা এটা বসিয়ে দিলাম, এবং ই আউট 4.5 × 10⁹ জুল এটা বসিয়ে দিলাম, গুণ করলাম 100% দ্বারা। যদি এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করি তাহলে 90% পেয়ে যায়। তাহলে আমাদের এই ক্যালকুলেশন থেকে পেলাম 90% কর্মদক্ষতা। তাহলে কত? 90%। অর্থাৎ শক্তি রূপান্তরকরণের দক্ষতা হচ্ছে 90%। অর্থাৎ 100-র মধ্যে 90% শক্তি এখানে কাজে লাগছে, আর 10% অপচয় হচ্ছে। যে কোনো শক্তি এক রূপ থেকে অন্য রূপে গেলে আমাদের শক্তি কিছুটা অপচয় হয়, তো এখানে 10% শক্তি অপচয় হয়েছে। তো আশা রাখি এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। তো গ এর উত্তর। তো গর মধ্যে যে প্রশ্নটা চাওয়া হয়েছে যে একটা শক্তির পরিমাণ দেওয়া আছে, বৈদ্যুতিক শক্তি 4.5 × 10⁹ জুল। এই শক্তিকে জুল এককে আছে, এটাকে আমাদেরকে ওয়াট এককে রূপান্তরিত করতে হবে। তো তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে বৈদ্যুতিক শক্তি এখানে দেওয়া আছে 4.5 × 10⁹ জুল, আর সময় দেওয়া আছে t = 30 মিনিট। তো এই 30 মিনিট এককে আমরা এটা করব না, ইন্টারন্যাশনাল একক হচ্ছে সেকেন্ড। তো 30 মিনিটকে 60 দ্বারা গুণ করে আমরা সেকেন্ড বানালাম। তো সেকেন্ড হচ্ছে 1800 সেকেন্ড। আমরা জানি ক্ষমতা = P = E/T, অর্থাৎ যে বৈদ্যুতিক শক্তিটা আছে বা কাজ বাই সময়, ক্ষমতা = কাজ বাই সময়। তো এখানে কাজ আর বৈদ্যুতিক শক্তি একই জিনিস, এই জন্য আমরা এই শক্তিকেই কাজ হিসেবে ব্যবহার করলাম। তো এখন আমরা মানটা বসিয়ে দেব, অর্থাৎ P এর মান হচ্ছে 4.5 × 10⁹, আর ডিভাইডেড বাই T হচ্ছে 1800 সেকেন্ড। তো এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই 2.5 × 10⁶ ওয়াট। অর্থাৎ এই 4.5 × 10⁹ জুলকে যদি আমরা ওয়াটে পরিণত করি তাহলে তা হয় 2.5 × 10⁶ ওয়াট। আশা রাখি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো গ নম্বরে পরে আসে ঘ নম্বরের বিষয়। তো ঘ নম্বরে আমরা বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্রের যে প্রভাব সেই বিষয়টাকে আলোকপাত করতে বলা হয়েছে। তো আমরা প্রথমেই এই বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব নিয়ে আলোচনা করব। তো জলবিদ্যুৎ সাধারণত পানির স্রোতকে কাজে লাগিয়ে উৎপন্ন করা হয়। পানির প্রাকৃতিক স্রোত বা পানির উচ্চতা বাড়িয়ে পরন্ত পানির স্রোতকে কাজে লাগানো হয়। এজন্য বাঁধ নির্মাণ করে পানির উচ্চতা বাড়িয়ে নিচের দিকে পড়তে দিয়ে স্রোত সৃষ্টি করা হয়, ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে এর প্রভাব পড়ে। ওকে, তো আমরা এই প্রভাবকে দুই ভাবে চিহ্নিত করতে পারি। একটা হচ্ছে ইতিবাচক প্রভাব, অর্থাৎ আমাদের জন্য যেটা উপকারী হবে সেই প্রভাব, আর একটা হচ্ছে নেতিবাচক প্রভাব। তো প্রথমে আমরা ইতিবাচক প্রভাব নিয়ে কথা বলবো। এই জলবিদ্যুৎ প্রকৃতপক্ষে একটা নবায়নযোগ্য শক্তি, আর এই নবায়নযোগ্য শক্তি উৎপাদন পদ্ধতিগুলোর মধ্যে জলবিদ্যুৎ উৎপাদন পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত, কারণ অন্যান্য পদ্ধতিগুলোর তুলনায় এই পদ্ধতিতে শক্তির ব্যয় অনেক কম, ফলে গ্রিনহাউস গ্যাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইড উৎপাদন কম হয় এবং পরিবেশ তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়। যদি আমরা অন্য প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করি, যেমন কয়লার সাহায্যে বা অন্য জ্বালানি ব্যবহার করে, তাহলে সেই ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেশি হয় এবং ইফেক্টটাও বেশি হয়, ফলে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এই ক্ষতির প্রভাবটা কম। ঠিক আছে, এই জন্য এটা একটা ইতিবাচক প্রভাব। এখন নেতিবাচক প্রভাবের মধ্যে আমরা যে বিষয়টা উল্লেখ করতে পারি তা হচ্ছে বাঁধের উজানে অকাল বন্যার প্রভাবে মানুষ সহ
বন্য জীবজন্তু ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। যদি এক জায়গায় বাঁধ থাকে তাহলে তার যে উজান সাইড থাকে, অর্থাৎ যে দিক থেকে পানির স্রোতটা আসে, সেই সাইডে বাঁধের কারণে পানির পরিমাণ বেড়ে যায়, ফলে সেখানে বন্যা হয়। আর পানিবাহিত রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে, খাদ্যাভাব দেখা দেয়, ফসলের জমি উর্বরতা নষ্ট হয়। পক্ষান্তরে ভাটি এলাকায় পানির অভাবে খরার সৃষ্টি হয়, ফসল নষ্ট হয়ে যায় আর খাদ্যাভাব দেখা দেয়। অর্থাৎ যে অঞ্চলটা ভাটি থাকে, অর্থাৎ বাঁধের নিচের দিকে যে অঞ্চলে পানি যাওয়ার কথা, সে অঞ্চলে পানি যেতে পারে না, ফলে সেখানে কি হয়, খরার সৃষ্টি হয়, ফসল নষ্ট হয়ে যায়, খাদ্যাভাব দেখা দেয়, ভূমির উর্বরতা নষ্ট হয়, ফলে পরিবেশ বিপর্যস্ত হয়ে পরে মানুষের মাঝে অশান্তি নেমে আসে। বাঁধটি নির্মাণের ফলে 655 কিলোমিটার 253 বর্গ মাইল এলাকা পানিতে নিমজ্জিত হয়। কাপ্তাই এলাকার অধিবাসীরা এই বাঁধটি নির্মাণের কারণে তাদের ঘর বাড়ি ও চাষাবাদযোগ্য জমি হারিয়েছে। প্রায় 1800 পরিবার অর্থাৎ 1 লাখ জন উপজাতি বাস্তুচ্যুত হয়েছে। 40,000-এরও অধিক চাকমা অধিবাসী বাস্তুচ্যুত হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে স্থানান্তরিত হয়। তাছাড়া জাতিগত বিভেদের প্রধান কারণ হিসেবে একে বিবেচনা করা হয়। এছাড়াও এই বাঁধ নির্মাণজনিত কারণে জীববৈচিত্র্য ব্যাপকভাবে ধ্বংস হয়েছে, বন্যপ্রাণী তাদের বসবাস উপযোগী আবাসের ব্যাপক ক্ষতি হয়েছে। আশা রাখি বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। খুবই সহজ বিষয়, তো আমরা আরো সুন্দর করে লিখতে পারো, তোমরা চেষ্টা করে আরো যদি ভালো কোনো কিছু পেয়ে থাকো, তথ্য পাও, তাহলে এখানে সংযোগ করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রভাব বাংলাদেশে, এই জলবিদ্যুতের প্রভাব, খারাপ দিক ভালো দিক দুটি এখানে উল্লেখ করা হলো। তো এখন আমরা নাম্বার প্রশ্নের উত্তর দেব। তো নাম্বার প্রশ্নে এই জলবিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে নবায়নযোগ্য আরো কিছু শক্তি এই বইয়ের মধ্যে দেয়া হয়েছে, সেগুলোর সাথে আমাদের তুলনা করতে হবে, যে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত যে প্রভাবগুলো আছে সেই বিষয়টা আমরা এখন তুলনা করে দেখাবো। তো নবায়নযোগ্য শক্তির অন্যান্য কিছু শক্তি হচ্ছে বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি, তো এগুলোর সাথে আমরা তুলনা করবো। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখে নেই শক্তির নাম, অর্থনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, পরিবেশের প্রভাব, এই তিনটে প্রভাব আলোচনা করতে বলা হয়েছে। তো শক্তির নামটা আমরা ধরে নেব বায়োমাস প্রথম। তো এই বায়োমাসে অর্থনৈতিক প্রভাবটা কেমন হতে পারে? বায়োমাস দেশীয় অর্থনীতিতে তেমন প্রভাব ফেলতে না পারলেও গ্রামীণ অর্থনীতির ভূমিকা রয়েছে, কারণ এই বায়োমাস ব্যবহার করে জ্বালানি হিসেবে গ্রামের মানুষ অনেক কাজ করে থাকে, জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে, ফলে সেখানে অর্থনীতি কিছুটা ভূমিকা পালন করে থাকে। আর সামাজিক প্রভাব হচ্ছে বায়োমাস সঠিকভাবে ব্যবহার করতে না পারলে দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়তে পারে, এতে করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হতে পারে ও শিশুদের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে সামাজিক প্রভাব। আর পরিবেশের প্রভাবটা কি? বায়োমাস গবাদি পশুর বীজটা পচানোর মাধ্যমে উৎপন্ন হয়, ফলে চারিপাশের পরিবেশ দুর্গন্ধযুক্ত হতে পারে, এটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর দিক। তো আমরা সৌরশক্তি আরেকটা নবায়নযোগ্য শক্তি, এই বিষয়টা আমি আলোচনা করব। তো সৌরশক্তি অনেক ব্যয়বহুল একটা বিষয় হলেও বিদ্যুতের তুলনায় কম ব্যয়বহুল এবং নিরবিচ্ছিন্ন বিদায় ধীরে ধীরে এর ব্যবহার মানুষের ধীরে ধীরে মানুষ এর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে। সরকারিভাবেও গ্রামে এর ব্যবহার ক্রমেই বাড়ছে, অর্থাৎ গ্রামগঞ্জে অনেক এই সৌর বিদ্যুতের যে প্ল্যান গুলো আছে সেগুলো দেওয়া হচ্ছে, রাস্তায় রাস্তায় দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে, ফলে গ্রামগঞ্জ উপকৃত হচ্ছে, আলোকিত হচ্ছে, এর ব্যবহারটাও সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক প্রভাব, গ্রামে কিছুটা উপকৃত হচ্ছে অর্থনৈতিক ভাবে। তো দ্বিতীয় বিষয়টা হচ্ছে সামাজিক প্রভাব। বিদ্যুতের পরিমাণ সীমিত কিন্তু সৌরশক্তি অপরন্ত, তাই সামাজিক ভাবে এই শক্তির ব্যবহার সমাজের মানুষের প্রতি অনেক ইতিবাচক প্রভাব ফেলে। এর ব্যবহারে জায়গার অপচয় কম হয়। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে পরিবেশগত প্রভাব। সৌরশক্তির ব্যবহারে পরিবেশে এর তেমন কোনো ক্ষতিকর প্রভাব নেই বললেই চলে, অর্থাৎ অন্যান্য শক্তি যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে পরিবেশে অনেক ক্ষতিকর প্রভাব থাকতে পারে। অনেক ক্ষেত্রে গ্রিন হাউস ইফেক্ট, সেই ইফেক্টটা অনেক ক্ষেত্রে খুব প্রবল আকারে দেখা দেয়, কিন্তু এক্ষেত্রে এর প্রভাব নেই। এখন আমরা তৃতীয় যে নবায়নযোগ্য শক্তি তা হচ্ছে বায়ু শক্তি, এর বিষয়ে আলোচনা করব। তো
প্রথমে অর্থনৈতিকভাবে এর ভূমিকাটা কি? শক্তি উৎপাদনে বায়ু শক্তির অবস্থান সৌরশক্তির পরে, অর্থাৎ এই যে সৌরশক্তিতে আলোচনা করলাম তারপরেই এই বায়ু শক্তির অবস্থান। দ্বীপ অঞ্চলে অন্যান্য শক্তির প্রাপ্যতা খুবই কষ্টসাধ্য বিধায় বায়ু শক্তি ওই অঞ্চলে অর্থনীতির ব্যাপক প্রভাব ছিল। অর্থাৎ দ্বীপ যে অঞ্চলগুলো আছে, দ্বীপ অঞ্চল, সেগুলোতে অন্যান্য শক্তি পৌঁছায় না, ফলে বায়ু শক্তি সেখানে কাজে লাগানো হয় এবং তাদের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। তো সামাজিক যে প্রভাব সেটা কি হতে পারে? বায়ু শক্তি ব্যবহারে ফসলের জমি বা ফসলে তেমন ক্ষতি সাধিত হয় না, ফলে সামাজিক ক্ষয়ক্ষতি কম হয়, এখানে তেমন ক্ষতিকর দিক নেই। আর পরিবেশে বায়ু শক্তি তেমন কোনো ক্ষতিকর প্রভাব নেই, বায়ু শক্তি উৎপাদনে কোনো প্রকার ক্ষতিকর গ্যাস নিঃসরণ হয় না। এই জন্য বর্তমানে অনেক উন্নত দেশ এই বায়ু শক্তির মাধ্যমে শক্তি উৎপাদনে মনোযোগী হয়েছে এবং তারা অনেক ক্ষেত্রে করছে, বিদ্যুৎ উৎপাদন করছে এবং বিভিন্ন কাজে তারা এই শক্তিকে কাজে লাগাচ্ছে। তো আশা রাখি বাংলাদেশে এই পথে হাঁটবে এবং অদূর ভবিষ্যতে আমাদের দেশে বায়ু শক্তির প্রবল ব্যবহার দেখা দিবে, প্রবল ব্যবহার এর প্রচলন আমরা করতে পারবো। তো সকলকে ধন্যবাদ। আশা রাখি আজকের অ্যাসাইনমেন্টটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবে এবং আমার চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।